তাই তো বলি, আমার ওয়েলকাম এত ওয়ার্ম ছিল কেন? আপনি তো দেখি আগে থেকেই গা গরম করে রাখছেন। আমার ফার্স্ট ওয়াইফ আমাকে প্রায় একটা কথা বলতো, আগ্রাসন যদি দেখাতেই চাও পানশালায় গিয়ে দেখো, যাতে কোনো ঝামেলা হলে আত্মপক্ষ সমর্থনের একটা অজুহাত পাওয়া যায়। বাপরে, আগ্রাসন, পানশালা। আপনার ফার্স্ট ওয়াইফের সাথে আপনার ডিভোর্স কেন হয়েছিল? ব্যাকরণে ভুল করছিলেন নাকি? আমাদের বিয়ের 2 বছর পর আমার ওয়াইফের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। প্রপার ট্রিটমেন্ট করার জন্য আমার যে টাকা দরকার ছিল সেটাও ছিল না। এই দেশে এই প্রথম প্রাইভেট একটা ক্যান্সার হসপিটাল আমার জমিতেই প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে আপনি কি বলবেন? আই এম সরি। আমাদের দেশের সাংবাদিকরা অনেক নাজুক, মনটা একদম নরম, তুলতুলে, তুলার মতন। একটা হিউম্যান স্টোরি পাইলেই হয়েছে। আরে ভাই, আমার ওয়াইফের কিচ্ছু হয় নাই। ইনফ্যাক্ট আমাদের দুজনের কোনো ডিভোর্সও হয় নাই। কিন্তু আমি তো জানতাম আরমান সাহেবের মা আপনার সেকেন্ড ওয়াইফ। ওয়াইফদের মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতেই হবে। কে আপনার এই টোটকাটা দিচ্ছে? আমাদের দেশের মানুষেরা চবর্গীয় শব্দের বেলায় স্ত্রীলিঙ্গের সাথে বহুবচন মেলাতে খুব পছন্দ করে। আমি আপনাকে যাহা বলিলাম তাহা কি আপনার বোধগম্য হইয়াছে? বুদ্ধিমানের জন্য ঈশ্বরই যথেষ্ট। খাঁচায় আটকা পড়ার পরেও আপনার নিজেকে বুদ্ধিমান মনে হচ্ছে? আমরা সাংবাদিকরা অনেক ব্যাপারে নাজুক। তার মধ্যে একটা হলো আমাদের প্রিন্সিপাল। কারো ব্যাপারে কোনো কিছু ছাপানোর আগে তার সাইডের স্টোরিটা একবার তাকে বলার সুযোগ দিতে হয়। আমি আপনাকে এমনিতেও ফোন দিতাম, ভালোই হলো। এখন আপনি সবকিছু আমার মুখের উপর অস্বীকার করতে পারবেন। আপনার সাথে কি একটু একা কথা বলা যাবে না? মনে করেন আমি একাই, আপনি কি একা? দেশের বড়সড় দুর্নীতিবাজদের একটা ছোটখাটো রিউনিয়ন, দূর থেকে এক ঝলক দেখে চলে যাবো সে আসে এখানে আসছিলাম। কিন্তু এখানে এসে তো দেখি রীতিমতো দ্য লাস্ট সাপার চলতেছে। চারিদিকে ওয়াইন অ্যান্ড ব্রেড। 13 জন শিশু মিলে একজন গুরুর অপেক্ষায়। আশা করি আমি কি বলতে চাচ্ছি সেটা আপনার বোধগম্য হয়েছে। লাস্ট সাপার? তা আপনার লাস্ট সাপার কি শেষ হয় নাই? পেন্টিং ইজেল থেকে নামানো হয়েছে, শুধু ব্রাশের লাস্ট স্ট্রোকটা বাকি। লাস্ট সাপার ইজেলে আঁকা হয়নি, তার দেয়ালে আঁকা হচ্ছে। নিজেকে আর্টিস্ট হিসাবে জাহির করার আগে আর্ট হিস্ট্রিটা আপনার ভালো করে জানা দরকার। ঠিক আছে, আসেন। আর্টিস্ট না, জার্নালিস্টের মতো কথা বলি, অন দ্য রেকর্ড প্লিজ। আমাদের বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 1 মাস আগে দেশে ফেরত এসেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দানিয়েল কাফির দীর্ঘদিনের সহযোগী কুখ্যাত সন্ত্রাসী কামরুজ্জামান ওরফে ক্লিন্টন। দানিয়েল সিন্ডিকেটের অর্থ পাচারে সহযোগিতা করে এমন কতগুলি সংস্থার খোঁজ পাওয়া গেছে যেগুলো কিনা অর্সন গ্রুপের গুপ্ত অঙ্গ সংগঠন। ধারণা করা হচ্ছে ক্লিন্টনের প্রত্যাবর্তনের কারণ মার্ক ইন্টারন্যাশনাল ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসে অর্সন গ্রুপের একজন প্রতিনিধির অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এই নিয়ে ব্যাংকের শীর্ষ মহলে চলছে অন্তর্কন্দল। জোনায়েদ জামশেদের বক্তব্য, রিপোর্টের নামে আপনারা যে বালছাল লেখেন এগুলো আমরা খুব ভালো করে বুঝি। স্টোরি খুঁজতে খুঁজতে নয়া নয়া স্টোরি আপনারা নিজেরা পয়দা করেন। পেপারে তো আর আজকাল কোনো ফ্যাক্ট খুঁজে পাওয়া যায় না, 2টা জিনিস পাওয়া যায়, দিন আর তারিখ। নো কমেন্ট। এই 2 শব্দ যে এত ঘুরায় পেঁচায় বলা যায় আজ প্রথম দেখলাম। ওকে, আমি তাহলে লিখে দেব। এই ব্যাপারে বক্তব্য জানতে অর্সন গ্রুপের কর্ণধারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মুঠোফোনে কল কিংবা খুদে বার্তার কোনোটিতে সাড়া দেননি। রেটোরিক্যাল প্রশ্নের জবাব, এর চাইতে আপনি ভালো কি আশা করেন? রেটোরিক্যাল পাইলেন কই? আমি তো সব এভিডেন্স আপনার সামনে রেখে প্রশ্ন করলাম। আমার সামনে তো একটা ভোদাই ছাড়া আমি আর কিছু দেখতে পারতেছি না। এভিডেন্স কই? এবার তো আপনি রেটোরিক শুরু করলেন স্যার। আমি কিন্তু খুব ভালো করেই জানি আপনার কাছে কোনো এভিডেন্স নেই। হ্যাঁ, যদি আপনার দরকার হয় আমি আমার গার্ডদের বলি, ওরা আপনাকে হেল্প করবে। তারা কিন্তু এখন এভিডেন্সের খোঁজেই নজরদারি চালাচ্ছে।
আর্ট কালেক্টরের পিছনে অনেক সময় নষ্ট করছেন আপনারা। আমার আর্টিস্ট এতক্ষণে চলে গেছে। আর্টিস্ট চলে যায় নাই, চলে আসছে। এই হচ্ছে আমাদের দেশের আসল সাংবাদিক। জহির ভাই, আমাদের দেশের সাংবাদিকরা হইল শীত কাটা চোরের মতো, খালি খুঁড়ে 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 ঘটনা জানতে চায়, কিন্তু মুখের সামনে দাঁড়ায় আসল সত্যটা কি সেটা জানার কোনো সাহস নেই। মিঞ্জি ভাই, তোমার আর্ট প্রোডাক্টটা দাও দেখি। এই, গায়ে হাত দিতে হবে না, এমনি দেবে। এই যে জহির ভাই, আপনার লিওনার্দো দা ভিঞ্চি না, ডিক্যাপ্রিও। ছবি ঠিকই তুলছে, কিন্তু সাবজেক্টটা কি ছিল? আমার বৌমার লোকাট ব্লাউজ। দাওয়াত খাইতে এসে অর্ধেকের বেশি সময় যদি টয়লেটে থাকো তাহলে কেমনে হবে? বক্সিং আর রেসলিংয়ের মধ্যে যে পার্থক্য, আর্টিস্ট আর জার্নালিস্টের মধ্যেও একই পার্থক্য। প্রথম জনের কাজ হচ্ছে ম্যাচিউর দর্শকদের জন্যে, আর দ্বিতীয় জনের কাজ হর্নি টিনেজারদের জন্য। ছবি কই? এই মেমোরি কার্ড কই? এখন আবার ভাইবেন না যে আমি মেমোরি কার্ড গিলা ফেলাইছি। তাকদির খুব খারাপ রে। আপনি না বললেন আর্ট ওয়ার্ক, এতক্ষণে মিউজিয়ামে চলে গেছে। কি এটা? মায়ের ভালোবাসার বাবার তো দুইটাই এখন আপনার পকেটে। রাস্তা শুধু চিনলেই হয় না কবির ভাই, মাঝে মাঝে নিজের রাস্তা নিজে বানানো লাগে। আচ্ছা জহির ভাই, জি। আপনি বলতেছিলেন না যে আমার সাথে একা একা কথা বলতে চান? চলেন আমরা একা একা কথা বলি। ভাই আসুন। মনে করেন আমি একাই আছি, আপনি এখন আমাকে একটা অফার দিবেন, এত বড় একটা টাকার অ্যামাউন্ট বলবেন যে আই ক্যান্ট রিফিউজ। তাই অফার দেওয়ার আগেই বলি আই রিফিউজ। এরপর আপনার মেজাজ খারাপ হওয়া শুরু হবে, কারণ আপনার হাতে সময় কম। নিচে সবাই অপেক্ষা করতেছে, ছেলের প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাবে, তাকে এখনো বিদায় দেওয়া হয় নাই। তার মধ্যে চিফ গেস্টরা নিশ্চয়ই এতক্ষণ বের হওয়া শুরু হয়ে গেছে। ওরা এখন আপনাকে ফোন দিয়ে বুদ্ধি দিবে যে আমাদের দুজনকে তাদের হাতে সোপর্দ করে দেওয়ার জন্য। কিন্তু নিজের ব্যর্থতাকে আপনি এত সহজে মেনে নিতে পারবেন? দুটো চুনোপুটিকে জোনায়েদ জামশেদ ম্যানেজ করতে পারলো না। আপনার মেজাজ তখন আরো খারাপ হবে। তখন আপনি আমাদেরকে টর্চারের ইঙ্গিত দেবেন, সবকিছু অনেক মধ্যযুগীয় হয়ে যাবে। আপনারা যাদের ছবি তুলছেন, আপনাদের ধারণাও নাই তারা কারা। কারো এত বড় বুকের পাটা নেই যে তাদের ছবি পাবলিশ করে। কেন? বউবাজার প্রোগ্রামের ছবি তোলা কি ইলিগাল নাকি? ছোট ভাই, এই তল্লাটে আইন কানুন হলো মাকড়সার জালের মতো। ছোটখাটো পোকামাকড় আটকায় যাবে, কিন্তু বড় পোকা ছিঁড়ে খুঁড়ে বের হয়ে যায়। কিন্তু কানুন তো থানায় চলে স্যার, আমরা সাংবাদিকরা চলি কায়দায়। নাইস। থ্যাংক ইউ ভাই। এই পশু পাখি আর পোকামাকড়ের গালাপান নিতে পারতেছিলাম না। আসলে একটা বাজি ধরি, মনে করেন যে দুজন সাংবাদিক হঠাৎ নিখোঁজ হয়ে গেল। আপনাদের হয়ে কয়জন মানুষ রাস্তায় নামবে? কয়েকশো, হাজার, 10,000? আবার এমনও তো হতে পারে যে আপনাদের লাশ পাওয়া গেল। কতদিন তদন্ত চলবে? আপনাদের জন্য আমার খুব কষ্ট লাগছে। আপনাদের কথা আপনাদের ফ্যামিলি ছাড়া কেউ মনে রাখবে না। একটা পর্যায়ে আপনাদের ফ্যামিলির লোকজনও ভালো থাকার জন্য বলবে যা হয়েছে ভালোর জন্যই হচ্ছে। হায়াত মাউত সব উপর আল্লাহর হাতে। আসলে সত্যি আপনাদের হায়াত আমি আমার নিজের হাতে তুলে নিতে চাইনি, কিন্তু আপনারা বাধ্য করলেন। স্যার নিচে যাও, 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। না না স্যার, ওই ব্যাপারে না। কি হয়েছে? ওই নিচে
কি ব্যাপার, বৌভাতেও বরযাত্রী চলে আসলো নাকি? যাক, দিন তারিখের পাশাপাশি সময়টা ঠিকঠাক মতো মেনটেন করতে পারছে এরা। হ্যালো। আমি আপনাকে একটা ইমেল পাঠিয়েছি, ওখানে একটা লিস্ট আছে। আর আধা ঘন্টার মধ্যে আমার কাছে কোনো ফোন না আসলে ওই লিস্টের সবকটা নাম্বারে কল করে আমার পাঠানো ঠিকানাতে চলে আসতে বলবেন। আমার নাম বলে রেখে মানা করবেন। ওকে। গেট ধরার টাকা রেডি রাখছেন তো? আমি আসলে আপনাদেরকে খাঁচায় আটকাইছিলাম বন্দি করার জন্য না, জন্তুর হাত থেকে আপনাদেরকে সেভ করার জন্য। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে এটা একটা চিড়িয়াখানা? আরে আপনি বুঝলেন কেমন? আপনারা যেটাকে চিড়িয়াখানা মনে করছেন, এটা আসলে চিড়িয়াখানা না, এটা একটা সাফারি পার্ক। এখানে বড় বড় জন্তু জানোয়ার খুল্লাম খোলা ঘুরে বেড়াচ্ছে, কোনো উপায় নেই। এসব ভেড়ার পাল দিয়ে হায়নাদের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন না। এসব জন্তু জানোয়ারের গল্প এখন আমারও ভালো লাগতেছে না। হ্যাঁ ভাই। সরি, চল সামনে। নিজেকে অনেক বড় ভাবেন, তাই না? ছোট মানুষের যখন অনেক বড় বড় ছায়া পড়া শুরু করে তখন বুঝতে হবে সূর্য ডুবে যাচ্ছে। আর সূর্য ডুবে গেলেই অন্ধকার। অন্ধকারে কে বড় আর কে ছোট দেখা যায় না। রাইট। অন্ধকারে শুধু তাদেরকেই দেখা যায় যাদের মাথার উপর স্পটলাইট থাকে। এখন স্পটলাইট আপনাদের মাথার উপর। গুড বাই। স্যার কি ডাবের কে খুঁজতেছেন? হ্যাঁ, সবাই তো খাইতে গেছে স্যার। ভাই লাগছে? লাগছে। আমারও হাক করার মতো কোনো মানুষ নাই আপা। ভাই জাস্ট গিভ মি 10 more minutes, অলমোস্ট ডান। কি হয়েছে? মেমরি কার্ড পান নাই? কবির ভাই, আপনি তো আমাদের ট্রাম্প কার্ড ভাই। কম্পিউটারে ঢোকাও, আগে চেক করে দেখো। আপনি এটা দেখেন, প্রাইমারি ফরেন্সিক অ্যাকাউন্টিং ডান। অর্সন গ্রুপের অন্তত 4টা কোম্পানির সাথে ড্যানিয়েল সিন্ডিকেটের ট্রানজাকশন হিস্ট্রি আছে এখানে। ওরা তো পুরো দেশটাকেই চুষে। তার লাস্ট সাপার নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আমরা যে ম্যারি ম্যাকডালিনকে চোখেই পড়ে নাই। ক্লিন্টন আর দানিয়েল একসাথে দেশে আসছে, তার মানে রিপোর্টটা শুধু আর ফাইন্যান্সিয়াল ক্রাইমের ডোমেইনে নাই, দিস ইজ ন্যাশনাল সিকিউরিটি। আপনি আগে থেকে জানতেন? আমি তো ভেবেছিলাম তোমরাও জানো। আমি যদি না জানতাম তাহলে তোমাকে ওই বিয়েবাড়িতে দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে বললাম কার জন্য? কিন্তু শেষমেশ রাজা বড় ঘাটে আসবেই। 3 মাস পরে ইলেকশন, দানিয়েলের পুরনো দল আবার ক্ষমতা চলে আসলে ওরা সবাই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। প্রশ্ন হচ্ছে, এমআই ব্যাংক থেকে টাকাটা সরিয়ে ওরা করবেটা কি? আপাতত দুইটাই অপশন দেখতে পাচ্ছি, হয় টেররিস্ট ফান্ডিং, না হলে নিজেদের ইলেকশন ক্যাম্পেইনের টাকা ঢালা। এই দেশে দুইটাকে একই জিনিস বোঝায়। রিপোর্টটা পাবলিশ হলে দেখবা দানিয়েলের গ্রুপ এবং সরকারি গ্রুপ তোমাকে খুঁজছে, এবং ততদিনে বুঝবা ওই দুই গ্রুপও একই জিনিস বোঝায়। আমরা এতদিন যেটাকে অ্যানিমাল ফার্ম ভাবছিলাম ওইটা আসলে 1984। টেনশন ফ্রি লাইফ বলে কিছু থাকবে না আমাদের। বিগ ব্রাদার উইল বি ওয়াচিং আস। কিন্তু ভাই ওরা যদি কিছু করতো, ওরা করে ফেলতো এতদিনে। জঙ্গল যখন হুট করে চুপ হয়ে যায় তখন সেটাকে যুদ্ধবিরতি ভাবলে চলবে না। ওটা একটা সিগন্যাল
তখন বুঝতে হবে নতুন কোনো হিংস্র প্রাণী এসে ঢুকছে জঙ্গলে। প্লিজ ভাই, এখানে কোটি কোটি মানুষের কথা চলতেছে, আপনি আবার জীবজন্তুর আলাপ শুরু করছেন। এই সত্য সামনে আসা লাগবেই। জুনায়েদ জামশেদ ক্যান নট উইন। বাদ দেন ভাই, আমার নাম বাদ দেন, বেনামে যাক, তাও এই রিপোর্ট পাবলিশ হোক। নাম না দিয়েও লাভ নাই, ওই বিয়ে বাড়িতে নিজেদের চেহারা চিনে দিয়ে আসছি আমরা। But I agree. We must publish this. আর এটা বের হওয়ার আগে আমাদের দেশ থেকে বের হয়ে যেতে হবে। ইজি ফর ইউ টু সে ভাই। আপনাকে তো এপিএম এর লোকজন বুকে জড়ায় নিবে, দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকা থাকবে, দ্য লাস্ট ফিয়ারলেস জার্নালিস্ট অফ দি ইস্ট। ফ্রেঞ্চ টোস্ট খাওয়াবে, ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়াবে, আর বলবে মনসিওর জহির মাসি মাসি। তোমার পয়েন্টটা বুঝতে পেরেছি সামিউল, কিন্তু এরকম বিকৃত স্বরে ওই ইতালিয়ান না বললেও চলবে। ইটালিয়ান না ফ্রেঞ্চ। এটা ইতালিয়ান না? আরে ভাই, আঙ্গুল সব নেশনেরই আছে, কিন্তু এবার মারাটা খাবো আমি। আমার বাঁচাবে কে? আপনি? আমি কত সময় আছে আমাদের হাতে? কবির ভাই কবে চাপাইতে পারবেন? তোমরা কবে দেশ ছাড়তে পারবা? ছোটবেলা থেকে সব কঠিন প্রশ্নের একটাই জবাব আসতো, বড় হইলেই সব বুঝতে পারবা। এখন হয়তো আসলেই কিছু কিছু বুঝতে শুরু করছি। কতদিন থাকতে হবে তোর ওইখানে? টাকা পয়সা ছাড়া চাইলেও তো বেশি দিন থাকতে পারবো না। তোর সুইডেনের ইউনিভার্সিটি জানুয়ারি মাসে ভর্তি নেয় না? যে স্কলারশিপ দিছে আমাকে, টিউশন ফিও হবে না ওই টাকা দিয়ে। বাকিটা আমি কভার করে দিব। তুমি কেমনে? দেনমোহরের টাকাটা কবে কাজে আসবে শুনি? না পা, এতগুলা টাকা। কেন, তুই না বলছিলি আমাকে ছাড়া পারবি না? এখন কি হয়েছে? গোসল করিস না, কয়দিন হয়েছে? এরকম করলে কিন্তু আমি টাকা দিব না। বড় হয়ে বুঝতে পারছি, কাজ করবে না, খালি আল্লাহ। ছোটবেলায় যেটা প্রতিদিনের অভ্যাস ছিল, বড় হয়ে সেটাই একমাত্র আশ্রয় হয়ে যায়। বড় হলেই শুধু বোঝা যায় ছোটবেলার কষ্টের স্মৃতিগুলোও কেন বড় হয়ে সব চাইতে আপন হয়ে যায়। হ্যাপি অ্যানিভার্সারি আম্মু। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ মা, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এখন কেন রাতে বাবা আসলে একসাথে দিলে ভালো হতো না? তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে এই কার্ডটার ভিতর, দেখো। আচ্ছা শুনো, খেয়ে ফুল ছাড়া একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি? নেদারল্যান্ড যাবো, মাইগ্রেশনের জন্য যা যা লাগে সব রেডি করে ফেলো। থ্যাংক ইউ আপু। আপনি না থাকলে ইউরোপের লোকজন আমার জামা কাপড় দেখে বুঝে ফেলাইতে আমি বাংলাদেশের সাংবাদিক। একবারে বিদায় নিয়ে নিচ্ছি, আপনাকে আর এয়ারপোর্টে আসতে হবে না আমাকে সি অফ করার জন্য। ওইরকম কোনো প্ল্যান আমার ছিলও না সামির। আপনি তো ইউরোপ যাচ্ছেনই, দেখা সাক্ষাৎ করেন মাঝে মধ্যে। আমি কোথাও যাচ্ছি না। বড় হলে আমরা বুঝতে পারি মানুষ কেন বলে স্বপ্ন নিজের সামর্থ্য মেপে তারপর দেখতে হয়। এই রুমটা কিন্তু আপনি গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারবেন ম্যাডাম। এখন কিছুটা বুঝতে পারি যে কেন বড় হইতে হইতে বন্ধুদের সংখ্যা কমে যায়। আমি আজকে তোকে নিতে আসতে পারবো না রে। হায় হায়, তাহলে আমার টিফিন কে খাবে? এই যে শেষ করে দাও। আমি কবে বুঝতে পারছি আমি বড় হয়ে গেছি জানিস? উফ মামা, এখন এসবের টাইম নাই। আচ্ছা ঠিক আছে, বলো বলো। তোর জন্মের পর যেদিন তোকে আমি প্রথম কোলে নিছি, সেদিন বুঝতে পারছি যে আমি বড় হয়ে গেছি। এখন বুঝতে পারছি স্কুলের সবচেয়ে দুষ্ট ছেলেটাই কেন বড় হয়ে একদম চুপচাপ হয়ে যায়। বড় হওয়ার পর বাবা জিজ্ঞেস করে চাকরি ঠিকঠাক যাচ্ছে কিনা, বন্ধুরা জানতে চায় স্যালারি মন মতো পাচ্ছি কিনা, শুধু মাই কেবল জিজ্ঞেস করতো দুপুরে ঠিক মতো খাইছি কিনা। আসি আপা,
এরপর থেকে বিয়ের প্রস্তাব আসলে বললেও ছেলে বিদেশে থাকে, সবাই এক কথায় রাজি হয়ে যাবে। যাওয়ার পথে খেয়ে নিস বাসি পোলাও আর ডিম ভাজি। বড় হয়ে তাই বুঝতে পারি মানুষ কেন বড় হইতে চায় না। তুই এই একটা ব্যাগ নিয়ে যাচ্ছিস মাত্র? জি ভাই, আত্মজীবনীতে লেখা লাগবে না? পালিয়ে যাওয়ার সময় ছিল বোনের দেনমোহরের টাকা আর মাত্র এক ব্যাগ কাপড়। আচ্ছা ভাই, আমরা যাওয়ার আগে আরেকবার ভবিষ্যৎবাণী করে ফেলেন না। কালকে কি কি হবে দেখতে পাইতেছেন? কি আর হবে, নতুন দিনে নতুন পেপার ছাপা হবে একটা। সকাল সকাল সেই পেপার পড়ে কারো কারো সারা দিনটাই মাটি হয়ে যাবে। আবার কেউ কেউ কিছুক্ষণের জন্য হলেও সুযোগ পাবে মনটা ভালো করার। আর সবচেয়ে খুশি হবে একজন মানুষ। কে? এই দুনিয়ায় তোর ভক্ত তো একজনই আছে। আবার কেউ কেউ তোর লেখা দেখে মনে করবে যেন নিজের ডেথ সার্টিফিকেট পড়ছে। ভাই, আমি না হয় এক ব্যাগ নিয়ে বেরো এসেছি, আপনি এক কাপড়ে বেরো এসছেন। এবারে জার্নিটা তোর একাই করতে হবে সামিল। আপাতত দেশেই গা ঢাকাতে লাগবে আমার। তোর চেহারা খারাপ হলেও কপালটা ভালো, বিয়ে বেঁচে গেছিস। আমার চাইলেও বেশি দূর যাওয়ার উপায় নেই। পরবার দেখা হলে সব বুঝাই বলবো। ধর। আপনিও শেষমেশ আমাকে দূরে দূরেই রাখলেন ভাই। নয় সমাচার তোকে চিন্তা না পারলেও আমার নিজস্ব প্রতিবেদক এখন থেকে কিন্তু একজনই। না করিস না। আপনি দেখেন ভাই, ভালো জার্নালিস্ট না হইতে পারি, কিন্তু একটা ভালো ছোট ভাই হয়ে ঠিকই ফেরত আসবো ভাই। ধুর গাধা, তোর কিচ্ছু করা লাগবে না। দিস বিগ ব্রাদার উইল অলওয়েজ বি ওয়াচিং ওভার ইউ, অলওয়েজ। আবার কবে দেখা হবে ভাই? সেটা ডিপেন্ড করবে তোর বোন কতটুকু রাগি সেটার উপর। মানে? তোর এই আইসক্রিমের বাটি ফেরত দেওয়া লাগবে না? আপনি আমার বোনকে চেনেন না ভাই। এই বাটি ফেরত দিতে আমার আসতেই হবে, আসতেই হবে। নেদারল্যান্ডস যাবো। মাইগ্রেশনের জন্য যা যা লাগে সবকিছু রেডি করে ফেলো। অবন্তীর কাছে আইনের নিউজটা ব্রেক না করে আমরা কোথাও যেতে পারবো না জার্নালিস্ট সাহেব। মানে তোমার কি ধারণা আইরিন এত সহজে আমাদের মেয়েকে ভুলে যাবে? আমি কোথাও যাচ্ছি না। ও, রিটায়ারমেন্টের পরে এখানেই থাকবেন কেন? কাউকে পছন্দ হয়েছে নাকি? 10 বছরের ছোট একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে আমার। দেখি ওকে আরেকটু পটাইতে পারি কিনা। মাদারহুড অনেকটা সার্ভাইভাল ইনস্টিংক্টের মতো, একবার মাথা চাড়া দিয়ে উঠলে চাইলেও নিজেকে আর আটকানো যায় না। অ্যান্ড আই হ্যাভ সিন ইট, আই হ্যাভ সিন ইট ইন হার আইজ। মাদারহুড ট্রায়াল দিয়ে দেখার কোনো ইচ্ছা আমার ছিল না সামিউল, বাট অ্যাজ আই সেড, আই এম আ ভ্যাম্পায়ার, আ ভ্যাম্পায়ার হু টেস্টেড ব্লাড ফর দ্য ফার্স্ট টাইম। এই রুমটাকে গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারবেন ম্যাডাম, তবে আপনি চাইলে বাচ্চাদের জন্য সাজিয়ে দেওয়া যাবে। আপনার কি বেবি আছে? একটা মেয়ে আছে আমার।
হ্যালো, বিশাল একটা ঝামেলা হয়ে গেছে ভাই। কি আমার তো অ্যাক্রোফোবিয়া আছে ভাই। মানে? অ্যাক্রোফোবিয়া, হাইট ভয় লাগে আমার। এর আগে কখনো প্লেনে উঠি নাই তো ভাই, ভয়তে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। টেক অফ করা পর্যন্ত আমার সাথে একটু কথা বলেন না ভাই, প্লিজ। এক্সকিউজ মি স্যার, ইউ আর অ্যাবাউট টু বি এয়ারপোর্ট, প্লিজ সুইচ অফ ইউর ফোন। আরে রাখতেছি আপা, 1 মিনিট। আমার ভাইয়ের কাছ থেকে বিদায়।